আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ইনফরমেশন সিকিউরিটির লেকচার 3তে সবাইকে ওয়েলকামড। সো আজকে আমাদের তৃতীয় লেকচার। লাস্ট দুটো লেকচারে আমরা অ্যাডভান্স ইনফরমেশন সিকিউরিটির বেসিক কিছু ইনফরমেশন সম্পর্কে পড়াশোনা করছি। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ওয়েবসাইট পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজেশন টেস্ট। সো আমরা যদি একটু আমাদের আজকের এই স্লাইডের লার্নিং অবজেক্টিভটা নিয়ে যদি আলোচনা করি, সো সিম্পলি যদি আমি বলি আসলে আজকে আমাদের টার্গেটটা কী। সো ওয়েবসাইট পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজেশনাল টেস্ট। সো আমরা যেহেতু অ্যাডভান্স ইনফরমেশনাল সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটি নিয়ে কাজ করব, তো এখানে সবচেয়ে বড় একটা ফিল্ড বা স্পেস হচ্ছে যেখানে আমাদেরকে অনেক ওয়েবসাইটের ইনফরমেশন সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে, যে একটা ওয়েবসাইট কতটা সিকিউরড, একটা ওয়েবসাইট কতটা সেফ ওয়েতে এটাকে ডিজাইন করা হয়েছে, সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করা। এটা আমাদের একটা অনেক বড় একটা টাস্ক। সো ওয়েবসাইট মিনস যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা একটা কোনো ওয়েব অ্যাপ হইতে পারে, এনিথিং। তো সেইটাকে যদি আমরা একটু ডিকোড করি দুইটা টার্মে, যে একটা হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটিটাকে এনশিওর করা, আর আরেকটা যে বিষয় সেটাকে আমরা বলতেছি পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজেশন টেস্ট। তার মানে একটা ওয়েবসাইট যখন কোনো কোম্পানি বা কোনো ইউজার যখন ডিজাইন করতেছে, কোনো প্রোগ্রামার একটা ওয়েবসাইট বানাচ্ছে, তখন সে একজন টেস্টিং ইঞ্জিনিয়ারের কাছে বা একজন সিকিউরিটি স্পেশালিস্টের কাছে সে ওয়েবসাইটটা যখন দেয়, তখন অ্যাজ অ্যান ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার অর অ্যাজ অ্যান টেস্টিং ইঞ্জিনিয়ার, প্রথম যে কাজ সেটা হচ্ছে তার ওয়েবসাইটের পারফরমেন্স এবং অপটিমাইজেশনটাকে টেস্ট করা, যে হাউ এফিশিয়েন্ট দ্য ওয়েবসাইট ইজ। ইটস নট ফুললি কানেক্টেড টু দ্য সিকিউরিটি কনসার্ন, বাট যেহেতু আপনি একটা ওয়েবসাইটকে টেস্ট করবেন, যে ওয়েবসাইটটা কতটুকু ভালো এবং সেইটার একটা ফিডব্যাক আপনি আপনার ইউজার বা ডেভেলপারকে দিবেন, সেই জিনিসটা জানার জন্য বা সেই জিনিসটা ইউজারের কাছে বা আপনার ক্লায়েন্টের কাছে বোঝানোর জন্য এই ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে, যে একটা ওয়েবসাইটকে আমরা কখন একটা গুড ওয়েবসাইট বা একটা অপটিমাইজ ওয়েবসাইট বলবো, সেটার জন্য কি কি প্যারামিটার থাকা দরকার বা কি কি কনটেক্সট বা পারসেপশনগুলোকে আমরা মাথায় রাখলে সেই ওয়েবসাইটটাকে আমরা অপটিমাইজ একটা ওয়েবসাইট বলতে পারি বা গুড পারফর্মড ওয়েবসাইট বলতে পারি। তো সেটাই মূলত আসলে আজকে আমাদের আলোচনার বিষয়। সো আমরা অল্প অল্প করে নিচের দিকে একটু আগাই। সো প্রথমে যদি আমরা বলি বা প্রথম স্লাইডটা আমরা যদি দেখি যে হোয়াট ইজ এ ওয়েবসাইট পারফরমেন্স। সো ওয়েবসাইট পারফরমেন্স বলতে আসলে কী বোঝায়। সো প্রথম লাইনে যা লেখা আছে যে হাউ ফাস্ট এ ওয়েবসাইট লোডস অ্যান্ড রেসপন্স। তার মানে হচ্ছে একটা ওয়েবসাইট নর্মালি যখন আমরা দেখি বা হচ্ছে একটা ওয়েবসাইটকে যখন অ্যাক্সেস করার চিন্তা করি, সিম্পলি আমরা কী করি, আমরা ব্রাউজারে আসি। সো ব্রাউজারে এসে আমরা এখানে লিখি প্রথম আলো .com। সো হোয়াট হ্যাপেন্ড, আমরা যখন প্রথম আলো .com লিখলাম, সো দেখেন এই ওয়েবসাইটে কিন্তু লোড হচ্ছে এবং সেখানে একসাথে সব ডাটা আমাকে হচ্ছে কি ডেলিভারি দিতে পারছে না, তার হয়তো কিছু সময় প্রয়োজন হইতেছে। যেমন এই জায়গায় কিছু একটা ছিল যেটা লোড হইতে একটু সময় নিতেছে। বা আমি যদি আরেকটু দ্রুত নিচের দিকে আগাই, সো দেখবেন যে সাইটের অনেক ইনফরমেশন সেটা লোড হইতে কিছু একটা বেসিক টাইম সে ডিলেট করতেছে বা তার রেসপন্সের ক্ষেত্রে একটু সময় লাগতেছে। সো এই যে একটা ওয়েবসাইট, তাকে আমি সার্চ করার পরে সেই আইপিটা এই ওয়েবসাইটের সার্ভারে পৌঁছাইলো, সেখান থেকে আমাকে একটা রিকোয়েস্টে ফিডব্যাক দিল, আমি আমার ব্রাউজারের ভিতরে সে ওয়েবসাইটের কন্টেন্টগুলো বা এলিমেন্টগুলোকে হচ্ছে গিয়া একটা টাইমের রেসপেক্টে চিন্তা করে সে আমাকে রেসপন্স করতেছে। এই যে জিনিসটা, এই গোটা জিনিসটাকে আমরা যদি ওয়েবসাইটটাকে লোড এবং রেসপন্ডের হচ্ছে গিয়া টেকনিক দিয়ে ডিফাইন করি, সেটা কতটুকু ফাস্ট সেটাই মূলত ডিফাইন করতেছে সেই ওয়েবসাইটের পারফরমেন্স। এখন একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলা বা ওয়েবসাইটের কোডগুলা বা ওয়েবসাইটের ভিতরে ইনক্রিপ্টেড ডেটাগুলা কত দ্রুত লোড হবে, কত দ্রুত সে রেসপন্স করবে, সেই জিনিসটাই মূলত হচ্ছে কি আমাদের আজকে আলোচনার বিষয়, যে এটা কিভাবে কাজ করে বা একটা ওয়েবসাইটে আসলে কতটুকু দ্রুত হওয়া সেই ওয়েবসাইটটাকে আমরা একটা গুড ওয়েবসাইট বলবো, সেই জিনিসটা আসলে আমাদের আজকে আলোচনার বিষয়। সো এখানে বলা আছে যে এফিসিয়েন্সি অফ দ্য ওয়েব পেজ স্ট্রাকচার।
সো একটা ওয়েবসাইটকে গুড পারফরমেন্স থাকতে হলে তাকে অবশ্যই প্রথমত তার ওয়েবসাইটের লোড অ্যান্ড রেসপন্সের রেট ভালো থাকতে হবে, তার পেজের স্ট্রাকচার খুবই এফিশিয়েন্ট হইতে হবে, অর্থাৎ পেজটাকে যেভাবে কোড করা আছে বা পেজের যে স্ট্রাকচারটাকে ডিজাইন করা আছে সেটা খুবই এফিশিয়েন্ট হইতে হবে, এবং স্মুথনেস অফ ইউজার ইন্টারাকশন, অর্থাৎ ইউজারের যে ইন্টারাকশন উইথ এ ওয়েবসাইট। ইউজার ইন্টারাকশন মিনস লেটস আমি যদি এই ওয়েবসাইটের এখানে যদি হচ্ছে গিয়ে মাউসটা আনি, লেটস এখানে মাউস আনলাম, সো সে আমাকে একটা রেসপন্স করলো এখানে। সো এই যে একটা ইউজার হিসেবে আমি তার কাছ থেকে কোনো রেসপন্স নিচ্ছি, কোনো একটা পেজে রিডিরেক্ট হচ্ছি, সেই রেসপন্সটার কী অবস্থা সেটাও ডিপেন্ড করে হাউ এ ওয়েবসাইট ইজ গুড। সো কিছু কি ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলা যদি আমরা মাথায় রাখি বা যে ফ্যাক্টরগুলোকে আমরা কম্প্যারিজম প্যারামিটার হিসেবে ইউজ করি, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে ওয়েবসাইটটা কতটুকু ভালো ওয়েবসাইট বা এ গুড ওয়েবসাইট। সো এখানে 4টা ফ্যাক্টরের কথা বলা আছে এবং 4টা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে একটা কিছু টুল ইউজ করা শিখবো, যে টুলগুলো ইউজ করে গ্লোবালি বিভিন্ন স্পেশালিস্ট বলেন বা ওয়েবসাইট স্পেশালিস্ট বলেন, যারা কি করে একটা ওয়েবসাইট কতটুকু গুড পারফর্মড অথবা কতটুকু ব্যালেন্সড ওয়েবসাইট অথবা একটা ওয়েবসাইট কতটুকু ভালো কাজ করতেছে সেইটা ফাইন্ড আউট করার জন্য কী ধরনের টুল সাধারণত গ্লোবালি ইউজ করা হয় সেই জিনিসটা আমরা আজকে দেখব। সো এখানে যে 4টা, তার আগে আমরা একটু ফ্যাক্টরগুলো আলোচনা করে নিই, কারণ সেই টুলগুলো ইউজ করলে তারা আমাদেরকে কিছু ভ্যালুজ দিবে, অর্থাৎ কিছু ফ্যাক্টরকে কিছু প্যারামিটারকে সে ক্যালকুলেশন করে আমাকে কিছু ভ্যালু দিবে যে এই টার্মের ভ্যালুগুলো এইরকম আছে, এই ভ্যালুগুলো দেখে আমাকে বুঝতে হবে যে ওয়েবসাইটটা কতটুকু ভালো কতটুকু খারাপ। সো আমরা যদি প্রথমে দেখি, একটাকে আমরা বলতেছি লোড টাইম অফ দ্য ওয়েবসাইট, পেজ সাইজ, নাম্বার অফ রিকোয়েস্ট অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে রেন্ডারিং স্পিড। সো আমরা যদি নিচে আসি প্রথমেই যে লোড টাইম জিনিসটা কি, সো এখানে ডেফিনেশনে খুব সুন্দরভাবে লেখা আছে যে লোড টাইম ইজ হাউ লং এ ওয়েবসাইট টেক্স টু ফুললি ওপেন অ্যান্ড বিকাম ইউজেবল আফটার সামওয়ান ক্লিক অন দ্য লিঙ্ক। তার মানে হচ্ছে যে একটা ওয়েবসাইটের যদি আমরা রিচ করি, সার্চ করি বা কোনো একটা লিঙ্কের থ্রুতে সেই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার গিয়ে চেষ্টা করি, সেই ওয়েবসাইটটা ফুললি ওপেন হইতে, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটার ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ফুললি লোড হইতে, আমার সামনে আসতে যে পরিমাণ সময় নিতেছে ওয়েব পেজের, সেই সময়টাকে আমরা বলতেছি ওই ওয়েবসাইটের লোড টাইম। সো লোড টাইমটা কেন দরকার আমাদের, বা এটা আসলে কিভাবে আমাদেরকে হচ্ছে উপকৃত করে, বা লোড টাইমটার ইম্পর্টেন্সটা কি। সো ইউজার লিভ স্লো ওয়েবসাইট, যদি আমার লোড টাইম বেশি হয় তাহলে ইউজারের কাছে ওয়েবসাইটটা খুব স্লো মনে হবে। লোড টাইমটা যদি ফাস্ট হয় ইউজারের কাছে ওয়েবসাইটটা অনেক ফাস্ট মনে হবে, কেন বেলা শেষে প্রত্যেক ইউজারই চাই কি ফাস্ট একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে। আপনি ইউটিউব চালাচ্ছেন, ইউটিউব একটা টেকনিক্যালি একটা ওয়েবসাইট, এবং সেখানে যদি আপনার ভিডিওগুলো বাফার করে বা আপনি যদি হচ্ছে খুব সহজভাবে এফিশিয়েন্টলি হচ্ছে গিয়ে কোনো একটা ভিডিও কনজিউম না করতে পারেন, তাহলে ওয়েবসাইটটাকে কিন্তু আপনার কাছে খুব বেশি ভালো ওয়েবসাইট মনে হবে না। যেমন ইউটিউবের অল্টারে আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনারা ডেইলি মোশনের নাম শুনছেন কিনা, ডেইলি মোশনের মতো একটা সাইট আছে যেটাতে আমরা ভিডিও এনজয় করতে পারি, বা ডেইলি মোশনকে আমরা খুব বেশি চিনি না বা এটা খুব বেশি পপুলার না কেন, আপনি একটু হচ্ছে গিয়ে এটা একটু এক্সপ্লোর করে দেখেন। সো পপুলার এটার কারণ, একটা প্রধান কারণ এটার ভিতরে খুব বাফারিং হয়। তার মানে একটা ওয়েবসাইটকে মানুষ কতটুকু পপুলারলি ইউজ করবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে সেই ওয়েবসাইটের লোড টাইমের কী অবস্থা। সো আপনাকে একজন ইউজার, একজন কনজিউমার যখন বলতেছে ভাই আপনি আমার ওয়েবসাইটটা দেখেন যে আমার ওয়েবসাইটটা সমস্যা কী, সো আপনি একজন সফটওয়্যার টেস্টার হিসেবে প্রথম কাজ সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের লোড টাইমটাকে ফাইন্ড আউট করা, বাট হচ্ছে গিয়ে টেস্ট করা যে এটার লোড টাইমটা কত। সো লোড টাইমের কিছু প্যারামিটার্স আছে, যে লোড টাইমের ভ্যালুটা কত হলে ভালো হবে, কত হলে খারাপ হবে, বা কোনটা মডারেট একটা টাইম, সেই জিনিসগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব, বা থ্রু সাম টুলস আমরা সেগুলোকে জানার চেষ্টা করব। সো সহজ কথায় আমাদের ইউজারের এক্সপিরিয়েন্স যদি স্লো হয় এটা একটা প্রবলেম, লোড টাইম যদি স্লো হয়। এফেক্ট এসইও র্যাঙ্কিং, সো লোড টাইম যখন আপনার বেশি হবে কোনো ওয়েবসাইটের, সো গুগলের অ্যালগোরিদম বলেন বা যে কোনো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যালগোরিদমই বলেন না কেন, সেই অ্যালগোরিদমগুলো কিন্তু আপনার ওয়েবসাইটের এসইও র্যাঙ্কিংটাকে কমাই দেবে। অর্থাৎ যখন আমরা এসইও মিনস কি, দ্যাট মিনস হচ্ছে আপনি কোনো কিছুকে সার্চ করতেছেন, সেই জিনিসটা আপনার সামনে কোন ওয়েবসাইটটা প্রথমে আসবে। যেমন আমরা ফ্লাওয়ার সার্চ করলাম আর ফ্রি পিক একদম টপে আমাদেরকে দেখাচ্ছে,
এখন এই যে ফ্রি পিক আমাদেরকে টপে দেখাচ্ছে, এইটার পিছনে এই ওয়েবসাইটের ভিতরে কোনো অপটিমাইজেশন আছে, এবং সেই অপটিমাইজেশনগুলোর বড় একটা ফিচার হচ্ছে যে এই ওয়েবসাইটটার লোড টাইমটা কত। সো লোড টাইম যদি কম হয়, সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমাকে সার্চ ইঞ্জিন উপরে সাজেস্ট করবে, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হচ্ছে আমাকে বেটার সার্চ হচ্ছে সার্চ রেজাল্ট দেওয়া। এখন বেটার সার্চ রেজাল্ট মিনস সে আমাকে ভালো ওয়েবসাইট বা একটা গুড ওয়েবসাইট সে আমাকে সাজেশন করবে। সো যে ওয়েবসাইটের লোড টাইম কম সেটার পারফরমেন্স ভালো, সো সেও এটা দেখবে যে যে ওয়েবসাইটগুলোর লোড টাইম ভ্যালু কম সেইগুলো আমি আমার কনজিউমারকে বা আমি আমার ইউজারকে হচ্ছে আগে সার্চ করে। তো এটা একটা ফ্যাক্ট যে লোড টাইম কি ফ্যাক্টর এসিওর উপরে ইম্প্যাক্ট রাখে। সো আর একটা জিনিস লিখছে ইম্প্যাক্ট ইউজার স্যাটিসফ্যাকশন। সো ডেফিনেটলি যদি হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের লোড টাইম কম হয়, ওয়েবসাইটটা ফাস্ট হয় এবং সেটা যদি এসইওতে র্যাঙ্কিং ভালো থাকে, সো এটার ইউজার স্যাটিসফ্যাকশনও বেশি থাকে। সো এখন যদি আমরা একটু নিচে আসি যে হোয়াট ইনক্রিজ দ্য লোড টাইম। সো একটা ওয়েবসাইটের লোড টাইম কখন বেশি হয়, কারণ আপনি তো ফাইন্ড আউট করে দিলেন ইউজারকে বা আপনার যে ক্লায়েন্ট সে এসে বললো ভাই আমার ওয়েবসাইটের কী সমস্যা, আপনি বললেন ভাই আপনার ওয়েবসাইটের লোড টাইমটা অনেক বেশি, এটা আমরা ফাইন্ড আউট করে দেখছি। সো তখন জিজ্ঞাসা করবে তাহলে লোড টাইমকে আমরা সলভ কীভাবে করতে পারি। সো সলভ অনেকভাবে করতে পারে, অনেক সাজেশন তাকে দিতে পারে। সেটা হচ্ছে গিয়ে তুমি ওয়েবসাইটের হোম পেজে কোনো লার্জ ইমেজ বা ভিডিও রাখো না যেটা রেজুলেশন অনেক বেশি, কারণ একটা লার্জ রেজুলেশন ভিডিও রাখলে পেজটার কি হয়, রেসপন্স টাইমটা বেশি লাগে বা লোড টাইমটা বেশি লাগে, তখন হচ্ছে গিয়ে কি সাইটটা স্লো হয়ে যায়। অথবা যে সার্ভার থেকে আপনি ইউজ করতেছেন, যে সার্ভারের ভিতরে আপনার সাইটটা হোস্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেই সার্ভারটা কোনো কারণে স্লো কাজ করতেছে। সো সাজেশন হইতে পারে যে আপনি সার্ভারটাকে চেঞ্জ করেন অথবা ভালো একটা সার্ভার নেন যে সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটার লোড টাইমটা অনেক কম আসে। আরেকটা জিনিস এখানে বলা আছে টু মেনি স্ক্রিপ্ট, অর্থাৎ একটা সাইট আপনি ডিজাইন করছেন সেটার ভিতরে মাল্টিপল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড আছে। সো অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট থাকলে তখন ওয়েবসাইট, তখন ব্রাউজার এই জিনিসগুলোকে ডিকোড করা এবং এটাকে লাইভ একটা ইন্টারফেসে ইউজার পর্যন্ত আনার ক্ষেত্রে হচ্ছে কি সময়টা বেশি লাগে। সো এই দুইটা তিনটা পয়েন্ট সলিউশন হিসেবে, আরও কিছু আরও অনেক বিষয় আছে যেগুলোকে আমরা মাথায় রাখতে পারি, বাট এই দুইটা তিনটা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। যে একটা সাইট যদি তার লোড টাইম বেশি হয়, তখন সেই ডেভেলপারকে আমরা এই ধরনের সাজেশন দিতে পারি যে ভাই তোমার ইমেজগুলো বা ভিডিওগুলোকে হচ্ছে গিয়া স্লো মানে হচ্ছে লো রেজুলেশন ইউজ করো, অথবা মাল্টিপল স্ক্রিপ্ট থাকলে সেটাকে হচ্ছে গিয়ে কাস্টমাইজ করো, অথবা একটা গুড সার্ভার ইউজ করার। অনেক সময় সার্ভারের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, যেমন আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে মাঝে মাঝে দেখবেন, যদি আমি একটু ইনকগনিটো মোডে নিয়ে আসি, সো এখানে কিছুটা একটু ডিলেট বেশি হয়, এটা আমাদের একটা লোকাল সার্ভার, কোনো কারণে সার্ভারে রেসপন্স দেখেন আমাদের এই যে ভিডিওটা কিন্তু এখন আসতেছে না। সো এটা কিন্তু একটা কি আছে লোড টাইম বেশি, যেমন এখানে একটা ভিডিও আছে যেটা লোড নিতে অনেক সমস্যা, কারণ কারণ এই ভিডিওর সাইজ কোনো কারণ বেশি, অথবা এখানে কিন্তু আরও কিছু ইনফরমেশন আছে যেটা লোড নিতে তার সময় লাগতেছে, যেমন এই ইমেজটা সে কোনো কারণে লোড নিতে পারে নাই। সো এই যে হচ্ছে কি এটা হচ্ছে কি একটা ওয়েবসাইটের লোড টাইমের ডিফারেন্সিয়েট, যে হচ্ছে কি একটা ওয়েবসাইট তার ইনফরমেশনগুলোকে কত তাড়াতাড়ি আমার কাছে হচ্ছে কি লোড করে দেখাচ্ছে। সো এরপর যদি আমরা আসি, এরপর একটা ফ্যাক্টর সেটাকে আমরা বলতে পেজ সাইজ। সো আমার যে পেজটাকে আমি হচ্ছে গিয়ে ওয়েবসাইটের হোম পেজ বলি বা অন্য কোনো পেজের কথা চিন্তা করি, সেই পেজের সাইজের কি অবস্থা। সো যদি আমাদের একটা বড় পেজ হয়, সো এটা লোড হইতে কিন্তু হচ্ছে গিয়ে কি সময় বেশি লাগবে, হচ্ছে গিয়া মানে হচ্ছে এটা স্লোয়ার লোডিং হবে। সো পেজ সাইজ ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডাটা অফ দ্য ওয়েব পেজ মাস্ট ডাউনলোড, অর্থাৎ একটা ওয়েব পেজকে যখন আমরা অ্যাক্সেস করি, টেকনিক্যালি তো আমি হচ্ছে কি ওয়েবসাইটটাকে আমার ব্রাউজারের ভিতরে ডাউনলোড করি এবং তারপরে সেটাকে আমি ভিউ করতে পারি। সো সেটার ভিতরে কী থাকে, সেটার ভিতরে ইমেজেস থাকে, সেটার ভিতরে কোডস থাকে, সেটার ভিতরে ফন্টস থাকে, অনেক কিছু থাকে। সো যত আমি কম পেজ এলিমেন্ট ইউজ করব, পেজের সাইজটা যত কম হবে, তত আমার জিনিসটা কি ভালো কাজ করবে বা অপটিমাইজ হইতে কাজ করবে। সো এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে কি সাজেশন হিসেবে অনেক সময় দিতে হয় যে ওয়েবসাইটটা ভালো কাজ করতেছে না বা ভালো হচ্ছে লোড নিচ্ছে না, কারণ আপনার পেজ সাইজটা অনেক বড়। সেখানে কিছু সলিউশনের কথা বলা আছে, কিছু গুড প্র্যাকটিসের কথা বলা আছে, আপনারা একটু দেখে নিন আর কি। সো এরপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নাম্বার অফ রিকোয়েস্ট। একটা ওয়েব পেজকে যদি একটা ওয়েবসাইটকে আমরা একটা গুড ওয়েবসাইট বলতে চাই, তার ভিতরে যে থার্ড ফ্যাক্টর থাকতে হবে সেটাকে আমরা বলছি নাম্বার অফ রিকোয়েস্টকে হ্যান্ডেল করার ক্যাপাসিটি। সো
each file of a browser asks from a server is called a request. So যখন আমরা একটা ওয়েব পেজকে সার্চ করি বা ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করি, তখন যেটা হয় সে ইউজার এন্ড থেকে বা ব্রাউজার থেকে কিছু রিকোয়েস্ট ক্রিয়েট করে এবং রিকোয়েস্টটা কার কাছে পাঠায়? সার্ভারের কাছে পাঠায়। এবং সে সার্ভার থেকে কী নিচ্ছে? ইমেজ নিচ্ছে, ওই ওয়েবসাইটের সিএসএস ফাইলগুলো নিচ্ছে, বা ওয়েবসাইটে যে স্ক্রিপ্ট বা কোডগুলো আছে সেগুলোকে কল করতেছে। এখন বিষয়টা হচ্ছে আমার ওই সাইটের ভিতরে বা আমার সেই হোস্টের ভিতরে কিন্তু ফাইলগুলো ডিফারেন্ট ফোল্ডারে রাখা বা ডিফারেন্ট স্পেসে রাখা। তখন কি হচ্ছে, আমি যখন ডিফারেন্ট জিনিসকে একটা সার্ভারে ডিফারেন্ট জায়গা থেকে কি কল করতেছি, বা অনেক সময় এরকম হয়, অনেক হাইব্রিড সার্ভার থাকে, একটা ওয়েবসাইটই মাল্টিপল সার্ভারের ভিতরে হোস্ট করা। সো তার ইমেজগুলো একটা ডিফারেন্ট সার্ভারে আছে, অথবা তার আছে স্ক্রিপ্টটা ডিফারেন্ট সার্ভারে আছে। সো যখন ডিফারেন্ট সার্ভার হচ্ছে, অনেকগুলো রিকোয়েস্ট ক্রিয়েট হচ্ছে একটা ওয়েবসাইটকে সার্চ করার ক্ষেত্রে, এবং প্রত্যেকটা রিকোয়েস্ট তাকে রেসপন্স করতেছে। সো যত বেশি আমি রিকোয়েস্ট বানাবো, তত বেশি কিন্তু আমার ওয়েবসাইট গিয়ে কি খারাপ কাজ করবে বা স্লো কাজ করবে। আর যত কম রিকোয়েস্ট আমি এখানে ক্রিয়েট করতে পারবো, তত গিয়ে কি এটা ফাস্ট কাজ করবে। সেরকম অনেক ওয়েবসাইট আছে, বিশেষ করে আমাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো, এগুলোতে কি হয়, ডিফারেন্ট সার্ভিসকে যখন এক জায়গাতে কানেক্ট করা হয়, বা আপনি চিন্তা করেন একটা ব্যাংকের সিস্টেম, সেখানে আপনি একটা জায়গায় ঢুকলে আপনি আপনার পোর্টফোলিও দেখতে পাচ্ছেন। এখন পোর্টফোলিওর নিচেই একটা সেগমেন্ট আছে যেখানে আপনার এনআইডি নাম্বার দেখাচ্ছে। এখন সে কোনো কারণে চাচ্ছে যে এনআইডি নাম্বারটা আমার ওয়েবসাইটের ভিতরে ইন্ডিকেটেড থাকবে না, ডাটাটা এইটা গভর্নমেন্টের যে এনআইডির সার্ভার, সেখান থেকে এটা, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ওয়েবসাইটের ভিতরে আমরা এপিআই ইউজ করি। সো এই যে যখন আমরা মাল্টিপল এপিআই ইউজ করি, তখন কি হয়, এই সার্ভারের ভিতরে মাল্টিপল রিকোয়েস্ট ক্রিয়েট হয়, ডিফারেন্ট জিনিসের জন্য ডিফারেন্ট রিকোয়েস্ট ক্রিয়েট হয়। সো তখন ওয়েবসাইটে কি হয়, স্লো হয়ে যায়। সো এটা হচ্ছে ফ্যাক্ট, যে গিয়ে বা ম্যাটার, যে মোর রিকোয়েস্ট মোর ওয়েটিং টাইম। আর যত ওয়েটিং টাইম বেশি হবে, তত আমার ওয়েবসাইট স্লো হবে, স্লো পেজ রেন্ডারিং করতে তার বেশি কি সময় লাগবে। সো এই জিনিসগুলোর ক্ষেত্রেও আমাদের কি সতর্ক থাকতে হবে, বা এই জিনিসগুলোর উপর আমাদেরকে কাজ করতে হবে, বা ডেভেলপারকে ইনস্ট্রাকশন দিতে হবে যে ভাই আপনার ওয়েবসাইটের রিকোয়েস্ট সংখ্যা বেশি, এই কারণে আপনার ওয়েবসাইট স্লো পাচ্ছেন। সো লাস্ট ফ্যাক্টর যেটা, সেটাকে আমরা বলতেছি রেন্ডারিং স্পিড। সো রেন্ডার কথাটা আমরা অনেক শুনছি, বা আপনারা আগেও পড়ে আসছেন। সেটা হচ্ছে রেন্ডারিং স্পিড ইজ হাউ কুইকলি এ ব্রাউজার শোজ ওয়েব পেজেস কন্টেন্ট অন দ্য স্ক্রিন। অর্থাৎ কত দ্রুত আমার যে ওয়েব পেজের কন্টেন্টগুলো, সেগুলো আমার স্ক্রিনের আমার সামনে আসতেছে। সো এটাও একই কথা, সেটা এটা ডিপেন্ড করে বিভিন্ন ধরনের স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে, যে আপনি কী ধরনের স্ক্রিপ্ট ইউজ করছেন, বা কীভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে কোড করছেন, বা আপনার লেআউটগুলো কীভাবে ডিজাইন করা, অথবা আপনার যে ব্লকিং রিসোর্সগুলো আছে ওয়েবসাইটের ভিতরে, সেটা কীভাবে আপনি ডিজাইন করছেন, সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনার রেন্ডারিং স্পিডটা ভালো হয়। সো ভালো রেন্ডারিং হলে আপনার ওয়েবসাইট ভালো পারফর্ম করবে। আর যদি রেন্ডারিং খারাপ হয়, সো আপনার ওয়েবসাইটের লোড গিয়ে কমে যাবে, এবং গিয়ে কি পারফরমেন্স ড্রপ করবে। সো এইখানে ওই উপরের কথাগুলোকেই সামারাইজ করা হয়েছে, যে হোয়াই এ ওয়েবসাইট পারফরমেন্স ম্যাটার। তাহলে কেন আমাদের এই পারফরমেন্স ফ্যাক্টরগুলো তো আমরা দেখলাম। সো কেন ম্যাটার করে, ওই যে ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্সকে ইমপ্রুভ করে, রিডিউস বাউন্স রেট। সো অনেক সময় হয়, অনেক ওয়েবসাইটকে আপনি ব্রাউজ করতেছেন, সে বলে রিকোয়েস্ট টাইম আউট, বা বলতেছে গিয়া প্লিজ ওয়েট, এটার গিয়া, বা অনেক সময় আপনার রিকোয়েস্টটাকে সে বাউন্স করে, মানে ব্যাক করে দেয়, যে গিয়া এটাকে গিয়া সে রিকোয়েস্টটা কোনো কারণে সার্ভার রেসপন্স করতেছে না, সে আপনাকে ওয়েবসাইটে দেখাইতে পারতেছে না। তো বাউন্স রেটটা কি রিডিউস করার ক্ষেত্রেও পারফরমেন্স ভ্যারি ম্যাটার। কারণ আপনি এমন একটা ওয়েবসাইট বানিয়ে রাখছেন, আপনি অনেক ভালো ডেভেলপার, অনেক সুন্দর ওয়েবসাইট বানাইছেন, বাট ইউজার রিকোয়েস্ট পাঠালে সেটা বাউন্স করতেছে, এটা একটা প্রবলেম। এরপরে এসইও কথা আমরা মাত্রই বলছি, কি আপনি যদি গুড পারফর্মড ওয়েবসাইট না বানান, তাহলে আপনার এসইও ভালো কাজ করবে না। এসইও ভালো কাজ না করলে সেটার সার্চ র্যাঙ্কিংয়ে কি টপে আসবে না, এবং সার্চ র্যাঙ্কিংয়ে টপে না আসলে তো আপনার ওয়েবসাইট বানায় লাভ নাই। কেন, মানুষ যদি আপনার ওয়েবসাইট রিচই না করতে পারে বা খুঁজেই না পায়, তাহলে তো সেই ওয়েবসাইট দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব না। সো লোয়ার সার্ভার লোড অ্যান্ড ডাটা কস্ট। সো এটাও একটা বিষয়, যে কি আমার সার্ভারের কি অবস্থা, এবং সার্ভার রেসপন্সের কি অবস্থা, এবং ডেটা কস্টের একটা ফ্যাক্ট আছে, যে আমি এখানে ডেটা মিনস গিয়া মূলত বোঝাচ্ছে গিয়ে আমি যে ডেটাগুলোকে বারবার গিয়ে আমার সিস্টেমে নিয়ে আসতেছি। সো সেটার ক্ষেত্রে একটা কস্টিং আছে, কারণ আপনি যখন হোস্ট কিনেন,
তখন কিন্তু আপনার ওখানে একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ কি হবে, অর্থাৎ কত এমবিবিএস আপনি মাসে আপনার ইউজার এই ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে পারবে। সেই ধরনের কিছু লিমিটেশনস থাকে, যারা হোস্ট কিনছেন বা হোস্টের কেনার সময় যে ফিচারগুলো তারা সেল করে, তো ওইখানে লেখা থাকে যে ব্যান্ডউইথ ক্যাপাসিটি। সো আপনি একটা ওয়েবসাইট কিনছেন যেটা মাসে সর্বোচ্চ 100 জিবি পর্যন্ত মনে করেন ব্যান্ডউইথ সার্ভ করতে পারে বা ডেটা আপনার ইউজারকে দিবে। সো আপনি যদি অনেক বেশি এটা হচ্ছে কি বারবার ডেটা আপনি হচ্ছে গিয়ে ওখান থেকে রিকোয়েস্ট পাঠান এবং সেটাকে হচ্ছে কি ইউজারের এন্ডে ডাউনলোড করান, তখন আপনার এই ব্যান্ডউইথ কিন্তু হচ্ছে আস্তে আস্তে কমে যাবে এবং দেখা গেল 1 মাসের আগেই ব্যান্ডউইথের যদি আপনি লিমিটেশন কভার করে ফেলেন তাহলে কিন্তু ওয়েবসাইট আর লোড হবে না। সো এটা একটা প্রবলেম। সো এরপর হেল্পস মোবাইল অ্যান্ড লো ব্যান্ডউইথ ইউজার। সো এটা একটা ফ্যাক্ট যেটা আমরা একটু পরেই দেখবো যখন আমরা একটা টুলস সম্পর্কে জানবো যে কী ধরনের টুলস ইউজ করে আমরা একটা ওয়েবসাইটের পারফরমেন্স ক্যালকুলেশন করতে পারি। তো সেখানে আপনারা দেখবেন যে যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করা হয় তখন এইটাও দেখা যে আমার তো সব ইউজারই যে হচ্ছে গিয়া 10 MB লাইন চালাবে বা 1 TB হচ্ছে গিয়া 20 MBps লাইন চালাবে এরকম না। সো আমার অনেক ইউজার আছে, সে হয়তো হচ্ছে গিয়ে কি খুবই অল্প এমবি দিয়ে বা মোবাইল ডেটা দিয়ে সে ওয়েবসাইটটাকে ইউজ করতেছে। সো আমি এমন একটা ওয়েবসাইট ইউজ করলাম যেটার পেজ লোড হইতে মোটামুটি তার 5 MB ডেটা খরচ হয়ে যায় 1 সেকেন্ডের ভিতরে বা হচ্ছে 1 মিনিটের ভিতরে। তো তখন তো হচ্ছে গিয়ে কি ইউজার আমার হচ্ছে সাইটকে আর ইউজ করবে না। যেমন মানুষ ফেসবুক লাইট ইউজ করে কেন, কারণ যার ব্যান্ডউইথ কম বা তার যে মেশিন, সে যে মোবাইল থেকে এটাকে ইউজ করতেছে সেটা পুরনো কোনো অ্যান্ড্রয়েড ভার্সন, তো তখন কি হয় ওই অ্যাপ্লিকেশনটা লোড হচ্ছে না বা অ্যাপ্লিকেশনের সব ডেটা তার কাছে আসতেছে না। সো সেটা একটা ফ্যাক্ট টু একটা গুড ওয়েবসাইট যে সব ধরনের আছে মেশিনের ভিতরে কম্পিটেবল হচ্ছে, যে কোনো ব্যান্ডউইথের ইউজার, লোয়ার ব্যান্ডউইথের ইউজারকেও সে খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে, ভালো ব্যান্ডউইথের ইউজার ক্ষেত্রে সে ভালো সার্ভিস দিচ্ছে। সেগুলো এগুলো কিছু ফ্যাক্ট যেগুলো আমরা একটা গুড ওয়েবসাইটের প্র্যাকটিস হিসেবে বলতে পারি। সো এখানে ওই কোর পারফরমেন্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে, ওই কথাগুলো কি বলছে তারা লোড টাইম ভালো হইতে হবে, পেজ সাইজ থাকতে হবে, রিকোয়েস্ট থাকতে হবে। এখানে দুইটা জিনিস নতুন আছে, একটাকে আমরা বলি টাইম টু ফার্স্ট বাইট, যেটাকে বলি আমরা TTFB। মূলত বোঝায় যে সার্ভার রেসপন্স স্পিড, একদম প্রথম বাইটটাকে সে রেসপন্স করাইতে তার যে সময়টা লাগে সেটাকে আমরা বলছি TTFB। সো যখন আমরা একটা সার্ভারকে পারফরমেন্স মেজার করব তখন আমরা এই ম্যাট্রিক্সের ভিতরে এই ভ্যালুগুলোকে দেখি যে TTFBর ভ্যালু কত বা কত সেকেন্ডে TTFB কাজ করতেছে। আর আরেকটা টার্ম আছে সেটাকে আমরা বলি LCP বা লার্জেস্ট কনসার্নড ফুল পেইন্ট আর মেইন কন্টেন্ট লোডিং টাইম, অর্থাৎ একটা ওয়েবসাইটের মেইন কন্টেন্টগুলো। দ্যাট মিনস হচ্ছে গিয়ে কি যে কন্টেন্টটা লোড না হলে ওয়েবসাইটটা আসলে খুব বেশি ইফেক্টিভ না বা ইনফরমেশনগুলো আসলে গ্যাপ থেকে যায়, সেই কন্টেন্টগুলো পুরাটা লোড হইতে কত সময় লাগতেছে সেটাকে আমরা বলছি LCP। সো এখানে ডিফারেন্সিয়েটটা হচ্ছে এখানে প্রথম বাইটটা বা প্রথম ইনফরমেশনটা যে রেসপন্স হচ্ছে সেই স্পিডটা বোঝাচ্ছে, আর এখানে মেইন কন্টেন্টগুলো বা লার্জ ফাইল যে ফাইলগুলো ইম্পর্টেন্ট অফ এ সাইট বা ওয়েবসাইট সেই জিনিসটাকে তারা বলতেছে LCP। সো এখানে অপটিমাইজেশনের আরও কিছু টেকনিকের কথা বলা আছে, সো এগুলো আপনারা একটু হচ্ছে করেন। যেমন এখানে বলা আছে কমপ্রেসড ইমেজ অ্যান্ড ভিডিও ইউজ করতে হবে, যেটা আমরা বলে আসছি যে হচ্ছে কি ট্রাই টু ইউজ কমপ্রেসড ইমেজেস অ্যান্ড ভিডিও করা, মিনিফাই দ্য CSS জাভাস্ক্রিপ্ট HTML যেগুলো আমাদের থাকবে ওয়েবসাইটে সেগুলোকে খুব বেশি কি করা, সিম্পলিফাই করা, ওকে মিনিফাই করা, অর্থাৎ খুবই অপটিমাইজ ওয়েতে কোডটাকে ডিজাইন করা যেন ওয়েবসাইটের পারফরমেন্স ড্রপ না করে এই কোডগুলোকে হচ্ছে কী করার ক্ষেত্রে, কোডগুলোকে সিস্টেমের ভিতরে লোড করার ক্ষেত্রে। এখানে একটা খুব সুন্দর কথা বলা আছে এনাবেল ব্রাউজার ক্যাশেস। সো আমরা যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করি এটা কিন্তু আমরা ওয়েবসাইটের কোডের ভিতরেই এনকোডেড করি বা হচ্ছে গিয়ে ডিফাইন করে দিই, বা অনেক সময় ব্রাউজারও এখানে আসলে ফাংশনালি কাজ করে, সেটা হচ্ছে ক্যাশ ধরে রাখা, একটা ওয়েবসাইটের ক্যাশকে ধরে রাখা। কারণ একটা ওয়েবসাইট যখন ক্যাশ ধরে রাখবে সেটার পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো হবে। এবং অনেক সময় কি হয় ইউজার ক্যাশ ডিলিট করে দেয়, দেওয়ার পর যখনই এটা ওয়েবসাইটকে লোড করে তখন সে অনেক ল্যাকিংস পায় এবং সে ওয়েবসাইটকে দোষারোপ করে। এখন বিষয় হচ্ছে চিন্তা করেন ফেসবুকের মতো ওয়েবসাইট আপনি কতটুকু সেটাকে কম্প্রেসড ইমেজ বা ভিডিও ইউজ করে হচ্ছে গিয়ে অপটিমাইজ করতে পারবেন। এখন তাকে তো বেলা শেষে তার ভারী ওয়েবসাইটটাকে আপনার সিস্টেমে লোড করতেই হবে। তো তখন কী করে ওয়েবসাইটগুলো ক্যাশের
ক্যাশ দিয়ে কারসাজি করে। যেমন আপনি দেখবেন মোবাইলে আমরা যখন ফেসবুক চালাই তখন কি হয়, যে ফেসবুক চালাচ্ছি, সো হঠাৎ করে মোবাইল ডাটা যদি হচ্ছে গিয়ে লসও হয়ে যায়, তো আপনি কিন্তু বুঝতে পারেন না যে হচ্ছে গিয়ে লস হয়েছে, কারণ ক্যাশে আপনার ফোনের ভিতরে খুব লম্বা একটা ইনফরমেশন সে স্টোর করে রাখে। সো আপনি 2-3-4 মিনিট হচ্ছে স্ক্রোল করলে আপনি টের পাবেন না ওদিক দিয়ে আপনার ডাটা চলে গেছে। সো এই ক্যাশটা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা অপটিমাইজ ওয়েবসাইটের ক্ষেত্রে। সেটা ডিফাইন করে দেওয়া যে আমার ওয়েবসাইটের কী কী জিনিস ক্যাশে রাখবো আমি, কারণ এখানে আপনাকে ডিফাইন করে দিতে হবে, কারণ একটা ওয়েবসাইটের সব ইনফরমেশনকে ক্যাশে রাখা পসিবল না, এবং হচ্ছে সেটা ইন্টেলেকচুয়াল কাজ না, কারণ আপনার ওয়েবসাইটের ভিতরে কিছু ডাইনামিক ভ্যালু বা ডেটা আছে যেগুলোকে প্রত্যেকবার যখন ওয়েবসাইটটা রান হবে তখন সেই ইনফরমেশনগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। সেটা যদি আপনি ক্যাশিংয়ের উপর ডিপেন্ড করেন তখন আপনার ওয়েবসাইটটা ফল করবে বা কারেক্ট ডাটা ইউজারকে দেখাবে না। সো কোন ডাটাগুলোকে ক্যাশে রাখা যাইতে পারে সেই জিনিসটা ডিফাইন করে দেওয়া ওয়েবসাইটের ভিতরে, যে এই ডাটাগুলো আমার ক্যাশের জন্য ঠিক আছে, আর এই ডেটাগুলো ডাইনামিকলি প্রতিবারই যখন ইউজার নতুন করে ওয়েবসাইটে ঢুকবে এটাকে প্রতিবারই তার সার্ভার থেকে লোড করতে হবে, আর এই ইনফরমেশনগুলোকে তাকে সার্ভার থেকে আনার প্রয়োজন নাই, সে লোকাল মেশিনের বা লোকাল ব্রাউজারের ক্যাশ থেকে সে নিতে পারবে। সো রিমুভ আনইউজড কোড। অনেক সময় ওয়েবসাইটের পেজের ভিতরে অনেক ইন্টিগ্রেটেড কোড থাকে যে কোডগুলো আসলে ওইভাবে ইউজই হয় না, সেই ধরনের কোনো কিছু প্রফেশনাল কোনো ওয়েবসাইটের ভিতরে রাখা বুদ্ধিমানের কাজ না। আর এরপর একটা জিনিস আছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি সিডিএন। সো সিডিএনটা একটু ইন্টারেস্টিং। দ্য কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক is a system of many server placed in different location around the world that deliver a website content to user from the nearest server. আপনারা অনেকে পাবজি গেম খেলেন বা ফ্রি ফায়ার গেম খেলেন, এই গেমগুলোতে দেখবেন অনেক সময় বলে যারা এই গেমগুলো খেলে যে তুই হচ্ছে এশিয়ার সার্ভারে কানেক্ট হ, অথবা বলে যে ইউএস এর সার্ভারে কানেক্ট হ। তার মানে হচ্ছে একটা ওয়েবসাইট বা একটা সিস্টেম, একটি অ্যাপ্লিকেশন, তার হোস্টিংটা বা তার হচ্ছে গিয়া ইউজার যখন তাকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওই সেম ওয়েবসাইট কিন্তু মাল্টিপল সার্ভারের ভিতরে আছে। এখন কোন সার্ভার থেকে সে সার্ভিসটা দিবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে তার পারফরমেন্সটা কিন্তু ডিপেন্ড করে। সো আপনি যদি একটা ওয়েবসাইটকে তার নিয়ারেস্ট সার্ভার থেকে ইউজারের কাছে রেসপন্স পাঠান, তাহলে তার রেসপন্সের যে লোড টাইম সেটা কম আসবে এবং সে ভালোভাবে সার্ভারটাকে ইউজ করতে পারবে এবং তার ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে। সো মাল্টিপল সার্ভার রাখা একটা ওয়েবসাইটের, যাতে নিয়ারেস্ট সার্ভার থেকে ইউজারকে হচ্ছে গিয়ে কি, আপনি বিশেষ করে গ্লোবাল যে ওয়েবসাইটগুলো থাকে সো সেগুলো কি হয় মাল্টিপল সার্ভার্স থাকে। আবার অনেক সময় কি হয় নিয়ারেস্ট সার্ভারই, বাট কোনো কারণে সেটার ব্যান্ডউইথের যে পাথ বা সেটা রিচ করার যে হচ্ছে গিয়ে পাথ, সেটা সেখানে ব্যান্ডউইথ অনেক বিজি আছে। সো তখন কি হয় অন্য রুটে বা যে সার্ভারটা ফ্রি আছে সেইখানে ইউজারগুলোকে কানেক্ট করে দেয়, তখন ওয়েবসাইটটা খুব ভালো কাজ করে। যেমন আমরা অনেক সময় যখন দেখবেন বোর্ডের রেজাল্ট পাবলিশ হয় তখন কি হয় স্টুডেন্টরা কিন্তু রেজাল্ট দেখতে পারে না, কারণ কারণ একসাথে অনেক ইউজার একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে রেজাল্ট দেখার জন্য, তখন সে সব ইউজারকে কিন্তু সার্ভ করতে পারতেছে না। কিন্তু এখানে যদি মাল্টিপল সার্ভার হইতো এবং এখানে যদি আমি কোড করে দিতাম যে এই সার্ভারের ক্যাপাসিটি যখন 100-এর উপরে হচ্ছে, তুমি এর পরের রিকোয়েস্টগুলো অন্য সার্ভার থেকে সেম ডাটাই অন্য সার্ভার থেকে কি করো ইউজারকে হচ্ছে রেসপন্স করো, তো তখন কিন্তু হচ্ছে গিয়ে কি এই প্রবলেমটা থাকে না। তো এইটাকে আমরা বলতেছি সিডিএন বা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো এখানে আমাদের স্লাইডে আমরা দুইটা টুল নিয়ে আলোচনা করছি। একটা ওয়েবসাইটকে খুবই সিম্পল ওয়েতে আমরা যদি অ্যানালাইসিস করে সেইটার অপটিমাইজেশন চেক করতে চাই বা ওয়েবসাইটটা কতটুকু গুড পারফর্ম চেক করতে চাই, সেটা আমরা গ্লোবালি অনেক ধরনের টুল পাওয়া যায়, বাট খুব পপুলার একটা টুল হচ্ছে জিটি ম্যাট্রিক্স। সো জিটি ম্যাট্রিক্স একটা টুল। আরও একটা টুল আছে, সেটার নাম হচ্ছে, এটা গুগলেরই একটা টুল, এটার নাম হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইটস। সো পেজ স্পিড ইনসাইটস এটা আমি আপনাদের হোম টাস্ক দিয়ে দিলাম, এটা আপনারা একটু অ্যানালাইসিস করবেন যে এই ওয়েবসাইটটা দিয়ে কীভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি একটা ওয়েবসাইট কতটুকু এফিশিয়েন্ট, কতটুকু গুড পারফর্ম আর অপটিমাইজ। তো আমি আপনাদেরকে একটু আজকের এই ক্লাসে জিটি ম্যাট্রিক্সটা একটু দেখাতে চাই যে এই ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইটের কাজ কি। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে স্যার অ্যানালাইজ ওয়েবসাইট স্পিড অ্যান্ড স্ট্রাকচার। একটা ওয়েবসাইটের এই যে আমরা এতক্ষণ আমরা তো বললাম যে একটা ওয়েবসাইট ভালো ওয়েবসাইট কীভাবে হইতে পারে, তার কি কি ফ্যাক্টর থাকতে হবে। এখন ইউজারকে আমি বলে দিলাম যে এই জিনিসগুলোকে তুমি ঠিক করো, তাহলে হচ্ছে গিয়ে কি তোমার ওয়েবসাইটটা
ভালো করে পারফর্ম করবে। এখন আমাকে তাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে তার লোড টাইমের কী অবস্থা, অথবা তার রেসপন্স টাইমের কী অবস্থা, তার পেজের সে সাইজের কী অবস্থা। এখন সেটা অ্যানালাইসিস যদি আমি না করি এবং তাকে যদি ঘরে বলে দিই আপনি এইগুলো ঠিক করেন ঠিক হয়ে যাবে, এখন দেখা গেল কোনো কারণে তার সার্ভারের রেসপন্সে সার্ভার ইস্যু করতেছে বাট তার কন্টেন্ট ঠিক আছে, কিন্তু আমি তাকে বলে দিলাম তুমি কন্টেন্টকে অপটিমাইজ করো, তাহলে তো এটা গুড সাজেশন হইলো না বা এটা ইন্টেলেকচুয়াল সাজেশন হইলো না। আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে আসলে স্পেসিফিক কোন জায়গায় প্রবলেমটা সে করতেছে এবং তাকে ফাইন্ড আউট করে বলতে হবে ভাই আপনার ওয়েবসাইটটা স্লো বা ভালো পারফর্ম করতেছে না, এই কারণে আপনি এই জায়গাটা কাজ করেন তাহলে ঠিক হয়ে যাবে। সো এটাকে আমরা বলতেছি জিটি ম্যাট্রিক্স। সো জিটি ম্যাট্রিক্সে একটা ওয়েবসাইট আছে, আপনারা যদি হচ্ছে এটাকে একটু কপি করি, আমরা গুগলে গিয়ে সার্চ করেন, তো সিম্পলি জিটি ম্যাট্রিক্স সার্চ করলে এই যে প্রথম সার্চ ইঞ্জিন যে ওয়েবসাইটটা আছে, সো গুগলের যেটা আছে সেম কাজই করে, হয়তো কিছু ডিফারেন্ট ডেটা দেখাইতে পারে বা ইন্টারফেসে কিছু ডিফারেন্সিয়েট থাকতে পারে, সেটা একটু আপনারা দেখেন। সো আমি একটু আপনাদেরকে, সো এই যে এখানে বলছে যে আসলে কোর ম্যাট্রিক্সগুলো সে কী দেখায়, সে এলসিপি দেখায়, সে এফআইডি দেখায়, ফার্স্ট ইনপুট ডিলেট দেখায়, যেগুলো আমরা একটু আলোচনা করে আসছি। সো সেই রিপোর্টগুলোই মূলত হচ্ছে কি জেনারেট কে করে, এই ওয়েবসাইট করে। সো আমি একটু আমার ব্রাউজারের ভিতর থেকে আপনাদেরকে দেখাই, রিয়েল ব্রাউজারে দেখাই, তাহলে যেটা হবে, কারণ এটা লগ ইন করতে হয়। সো আপনাদের প্রথম কাজ জিটি ম্যাট্রিক্সে যাওয়ার পরে খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন আপনারা সবাই করতে পারেন, একটা ইমেল অ্যাড্রেস আর কিছু বেসিক ইনফরমেশন দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। এবং আমি খুব ক্লিয়ারলি বলি, জিটি ম্যাট্রিক্স একটা পেইড সাইট বা পেইড টুল, যেটা হচ্ছে প্রফেশনালি গ্লোবালি ইউজ করা হয়। যদি আপনি খুব ভালো ইনফরমেশন বা ফুল ইনফরমেশন পেতে চান, অবশ্যই আপনাকে পেইড টুল ইউজ করতে হবে। এবং প্রফেশনাল যে কোম্পানিগুলো যারা এই ধরনের সার্ভিসেস দেয়, একটা ওয়েবসাইটের রিপোর্ট জেনারেট করে যে হাউ ওয়েবসাইট ইজ গুড অর ব্যাড, তাদের কাছে এই টুলগুলোর পেইড ভার্সন থাকে। সো আমরা যেহেতু আমাদের কাছে পেইড নাই বা আমাদের পয়সা কম, সো এই যে আমার এখানে একটা হিস্টোরি আছে অলরেডি, আমি কোনো একটা টেস্ট করছিলাম। সো আমরা এখানে আছে যেটা বললাম আর কি, মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন আমরা মোটামুটি এখন দেখতে পারবো, যেটা এনাফ টু মানে হচ্ছে সিম্পল ওয়েতে একটা আছে কি ওয়েবসাইটকে ডিফাইন করা সে কতটুকু ভালো পারফর্ম করতেছে। সো আমরা কিছু ওয়েবসাইটের কথা চিন্তা করলে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট নেই, মনে করেন daraz.com। দারাজ থেকে নেওয়ার কারণ দারাজ একটা খুবই একটা ওয়েবসাইট, যেটার হোম পেজে দেখবেন অনেক ইমেজেস লোড হয়, হ্যাঁ প্রচুর ইমেজ এখানে লোড হয়। সো ওয়েবসাইটটা বেশ ভারী এবং খুবই এইচডি কোয়ালিটি হচ্ছে কি ইমেজেস গিফ এখানে ইউজ করা হয়। সো আমরা যদি এখানে daraz.comটা লিখি, সেখানে দেখেন আপনি যদি অ্যানালাইসিস ক্লিক করেন, এটা অ্যানালাইসিস শুরু করে দিবে, কিছু সময় নেবে অ্যানালাইজ বা টেস্ট করার জন্য। এটা আমরা ড্যাশবোর্ডের পেজে আসি বা হোম পেজে আসি। আপনার এখানে লগ ইন না করা থাকলে প্রথমে এরকম দেখাইতে পারে, বাট আপনি অ্যানালাইসিসে ক্লিক করলে সে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে। সো অ্যানালাইসিসে ক্লিক করার আগে আমি এই যে নিচে একটা ছোট্ট বাটন আছে যেটাকে আমরা বলছি অ্যানালাইজ অপশনস, আপনারা এটাতে ক্লিক করবেন। সো এইটাতে দেখবেন এখানে কিছু অপশনস আছে যেটার জন্য সে আপনাকে বলবে প্রোতে আপগ্রেড করার জন্য। আর যদি আপনি সরাসরি অ্যানালাইসিস দেন তো সে আপনাকে এগুলো দেখাবে না, সে মোটামুটি ফ্রিতে আপনাদেরকে যে সার্ভিসগুলো দিচ্ছে সেগুলো সে অ্যানালাইসিস করে আপনাকে দেখাবে। সো এখানে কিছু টেস্ট করার ক্ষেত্রে প্রথমে কিছু সে টেস্ট ফরম্যাটের কথা বলছে, যে হোয়ার অ্যান্ড হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ দ্য পেজ। একটা ওয়েবসাইটকে আপনি অ্যানালাইজ করতে চাচ্ছেন যে সে কত গুড পারফর্ম করে বা সে কতটুকু অপটিমাইজ। সো সে প্রথমে আপনাকে কিছু ফরম্যাট দিছে যে টেস্ট ইউআরএল ইন। এখন একটা ওয়েবসাইট বাংলাদেশ থেকে টেস্ট করে যে ফিডব্যাক আপনাকে দিচ্ছে বা যে রিপোর্টটা আপনাকে সে দিচ্ছে বা লোড টাইমটা আপনাকে দিচ্ছে, রেসপন্স টাইমটা আপনাকে দিচ্ছে, বা ওই যে আমরা যে এলডিএফ বা যা যা কিছু আমরা দেখছি, সেটা কিন্তু ইউএসএ থেকে সেম দিবে না। যেমন রিসেন্ট আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে বাইরের দেশ থেকে এটাকে অ্যাক্সেস করা যাচ্ছিল না। এখন আপনাকে একজন কোম্পানি বলো ভাই আমার ওয়েবসাইটে একটু অ্যানালাইসিস করে দেখেন তো কী কী প্রবলেম আছে। আপনি বাংলাদেশে বসে টেস্ট করে বলেন যে আপনার ওয়েবসাইট ঠিক আছে, একটু পরে তার একটা ফরেন ক্লায়েন্ট বলতেছে ভাই আমি তো আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি না, তখন তো আপনি বিপদে পড়বেন যে ভাই আপনাকে দিলাম টেস্ট করতে, আপনি তো এটাই আমার ইউএসএর ইউজার তো অ্যাক্সেসই করতে পারেন, আপনি বলতেছেন আমার ওয়েবসাইট ওকে আছে। সো যখন টেস্ট করা হয় তখন আপনাকে অবশ্যই মাল্টিপল কান্ট্রির এন্ড থেকে, তার মানে টেকনিক্যালি এখানে ভিপিএন এর থ্রুতে সে কাজ করতেছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের থ্রুতে। সেখানে ডিফল্ট ফ্রি দেখেন লন্ডন আর হচ্ছে ইউএসএ দেখাচ্ছে, বাট এখানে অন্যান্য কান্ট্রিগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান আপনাকে অবশ্যই পেইড ভার্সন ইউজ করতে হবে।
সো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন দেশ থেকে আসলে ওয়েবসাইটটাকে ইউজ করতে যাচ্ছেন। এখন একটা ওয়েবসাইট ইন্ডিয়া থেকে যেভাবে কাজ করবে, ইন্ডিয়া থেকে অ্যাক্সেস করলে, কেন ইন্ডিয়া থেকে যখন সে আমার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতেছে, সেইটার যে পাথওয়ে বা সেইটা যে রাউটার্সগুলোকে হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে গিয়ে স্ক্যান করে আসতেছে, আর বাংলাদেশের থেকে একটাকে ইউজ করা বা ওই সার্ভারের খুব কাছ থেকে ইউজ করার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। সো প্রথম কাজ সেই জিনিসটাকে অ্যানালাইসিস করে, এবং যখন আমরা অ্যানালাইসিস করবো ডিফারেন্ট ডিফারেন্ট ইউআরএল, আপনি একজন অ্যাজ এ টেস্টার আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা সিলেক্ট করে আপনাকে এটাকে টেস্ট করতে হবে, যেটা আমরা পেইড ভার্সনে পাবো, এখানে পাবো না। আচ্ছা, সো এখানে যে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের মানে হচ্ছে ডেসক্রিপশন এখানে লেখা আছে যে অ্যানালাইজিস ইউর পেজ পারফরমেন্স ফ্রম অন অফ আওয়ার মেনি টেস্ট লোকেশন। অনেকগুলো টেস্ট লোকেশন থেকে আপনি কি করতে পারবেন, এটাকে টেস্ট করতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে ইউজিং, অর্থাৎ কি বলা যায়, সেটা হচ্ছে কি ধরনের ব্রাউজার বা অ্যাপ্লিকেশন ইউজ করে বা ডিভাইস ইউজ করে আপনি হচ্ছে এই টেস্টটা চালাতে চাচ্ছেন। কারণ একটা মোবাইল থেকে একটা ওয়েবসাইটকে এক্সপিরিয়েন্স করা, আমরা দেখবেন অনেক সময় কিছু কিছু ওয়েবসাইট আছে, আমি রিসেন্টলি কোনো একটা কলেজের ওয়েবসাইটে দেখতেছিলাম, তো তাদের ওয়েবসাইটে লেখা আছে যে আমার ওয়েবসাইটকে ইউজ করার জন্য মজিলা ফায়ারফক্স ইউজ করতে হবে। পরে আমি কেসটা দেখলাম যে ক্রোমে যখন আমি এটাকে অ্যাক্সেস করি অনেক ইনফরমেশন দেখা যায় না, কিন্তু ফায়ারফক্সের ভিতরে সেই ইনফরমেশনগুলো দেখা যায়, অর্থাৎ সে ওইভাবে ডিজাইন করছে জিনিসটাকে। এখন একটা ওয়েবসাইট আপনি মনে করেন আপনি ফায়ারফক্সে ছিলেন, ওই ওয়েবসাইটটা আপনাকে টেস্ট করতে দিচ্ছে, আপনি টেস্ট করে দেখতেছেন সব ওই অপশনগুলো কাজ করতেছে, বা ওই যে আমরা একটু আগে বলতেছিলাম না একটা জিনিস, সেটাকে আমরা বলতেছিলাম সম্ভবত কি জানো, ওই যে ইউজারের এক্সপিরিয়েন্স বা এই ধরনের কিছু, যে ইউজার কি ফিডব্যাক দিচ্ছে, সো যেটাই হোক আর কি। সো সেখানে কি বিষয়টা, ঘটনাটা কি হইতেছে যে আপনি তো একটা ওয়েবসাইট দিয়ে একটা ব্রাউজার দিয়ে টেস্ট করে বলতেছেন যে ওয়েবসাইট ঠিক আছে, বাট যখন অন্য ওয়েবসাইট থেকে আপনি অ্যানালাইসিস করতেছেন বা অন্য ওয়েবসাইট থেকে টেস্ট না করেই ওয়েবসাইটটাকে ভালো বলে দিতেছেন, তখন কিন্তু ওই ইউজার পরে যখন হচ্ছে গিয়ে দেখতেছে না আমার এটা তো অন্য ওয়েবসাইটে কাজ, অন্য ব্রাউজারে কাজ করে না, তাহলে সে কী টেস্ট করলো, এটা একটা প্রবলেম। সো মাল্টিপল ডিভাইস, মাল্টিপল, এটা ফ্রিতে হচ্ছে গিয়ে সবগুলো পসিবল না, বাট হচ্ছে গিয়ে পেইড ভার্সনে আরও অনেক অপশন সে দেয়। সেটাও টেস্ট করার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে মাল্টিপল ব্রাউজার বা অ্যাপ্লিকেশন থেকে আমি ওই সাইটটাকে অ্যাক্সেস করে দেখতেছি কিনা। কারণ খুবই অবভিয়াস, সব ব্রাউজারের সিস্টেম এক না। সো সব ব্রাউজার সব ওয়েবসাইটকে সেমভাবে ট্রিট করবে না। অনেক সময় এরকমও হয়, অনেক অনেক ব্রাউজারে দেখবেন অডিও প্লে হয় না, কোনো একটা হচ্ছে কি ওয়েবসাইট বানানো হয়েছে, সেটার ভিতরে ইন্টিগ্রেটেড ভিডিও আছে, প্লে করলে অডিও প্লে হয় না। এখন ওই ভিডিওর যে ফরম্যাট সেইটা ওই ব্রাউজারের ভিতরে সাপোর্ট করে না, বা ব্রাউজার সাপোর্টেড যে ফরম্যাটগুলো সেইগুলো ওই ওয়েবসাইটের ভিডিওর ভিতরে ডিফাইন করা নাই। আমি অনেক সময় দেখি অনেক ওয়েবসাইটের ভিডিও ক্রোমে কাজ না করলেও সেম লিঙ্কটাকে নিয়ে আমি যখন মাইক্রোসফট এজে দিই তখন কাজ করে। সো এটা অ্যানালাইসিস করা মাল্টিপল ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে গিয়ে কি ব্রাউজার দিয়ে, যে হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটটা আসলে কীরকম কাজ করতেছে। আর এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে কী ধরনের ব্যান্ডউইথ দিয়ে আমি এটাকে টেস্ট করতে চাই। ওই যে এই কথাটা একটু আগে আমরা বলছি যে আপনার সব ইউজার কিন্তু সমান না, সবার কিন্তু হচ্ছে গিয়ে কি মানে অনেকের ব্যান্ডউইথের ক্যাপাসিটি, যেমন কারো হচ্ছে গিয়ে কি 25 MBps বা 20 MBps এর লাইন, কেউ মোবাইল ডেটা ইউজ করতেছে, কারো হচ্ছে স্লো ব্যান্ডউইথ। সো সে ওয়েবসাইটটাকে কীভাবে হচ্ছে গিয়ে কি এনজয় করতেছে বা কীভাবে এক্সপিরিয়েন্স করতেছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারের ক্ষেত্রেও আমাকে ভাবতে হবে যে সব ধরনের ইউজার, যে একটা স্লো ইউজার সে সাইটটাকে লোড করার সময় সে শুধু টেক্সট দেখতে পারে, ইমেজ দেখতেই পারে না, বাট একটা ইউজারের যখন ইন্টারনেট ভালো হচ্ছে তখন সে অনেক কিছু হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছে। সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও অ্যাপ্লাই করে একটা সাইটকে টেস্ট করতে হবে আমাকে, এবং এটা অনেক সময়ের একটা বিষয় যে আপনি যখন ডিফারেন্ট ডিফারেন্ট, কেন আপনি এখানে দেখেন কত ধরনের কম্বিনেশন হইতে পারে, তাই না? কান্ট্রি, যে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করে তাকে হচ্ছে গিয়ে টেস্ট করতেছেন, কী ধরনের স্পিড আপনার থাকবে, সেই সবগুলোকে যখন আপনি কম্বাইন করবেন, দেখেন এখানে মনে করেন এখানে 100 রকমের কম্বিনেশন বানানো সম্ভব বা তার বেশি। তো সেইগুলো আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সো এখানে আরও কিছু অপশনস আছে। সো যদি আমরা দেখি, যেমন এইগুলো হচ্ছে গিয়ে আপনি যেমন ক্রিয়েটিভ ভিডিও, আমরা এটা চাইলে একটা ভিডিও ক্রিয়েট করতে পারি, আমরা যখন টেস্টটা চালাবো সেটা একটা ভিডিও সে ক্রিয়েট করবে। সো অ্যাড ব্লক প্লাস, এটা মূলত আমরা ইউজ করি কেন, ওই যে প্রিভেন্ট অ্যাড ফ্রম লোডিং ইউজিং দ্য অ্যাড ব্লক প্লাস প্লাগিং। একটা ওয়েবসাইট আপনি
আমি যদি আপনাদেরকে একটু দেখাই, লেটস সে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই বিডি নিউজ 24, এখন দেখেন আমার এই ব্রাউজারে যখন আমি ওয়েবসাইটটাকে ব্রাউজ করতেছি তখন দেখেন এই ওয়েবসাইটটা খুব সুন্দর দ্রুত লোড হয়েছে এবং ওয়েবসাইটটা খুবই ক্লিন একটা লুক আপনাকে দেখাচ্ছে। আর সেম ওয়েবসাইটটাকে যদি আমি ইনকগনিটো মোডে ওপেন করি তখন দেখবেন এই ওয়েবসাইটটা অনেক লাফালাফি বেশি করবে। লাফালাফি বেশি মিন্স হচ্ছে একটু অপেক্ষা করেন, এই দেখেন এই অপশনগুলো আসতে কিন্তু সে সময় নিতেছে, এগুলো লোড নিচ্ছে। এখন এইটার যে একটা লোড টাইম আর আমার এইখানে এখানে কেন হচ্ছে না, এখানে হচ্ছে না কারণ স্যার আমার এখানে একটা হচ্ছে গিয়ে অ্যাড ব্লক এক্সটেনশন ইনস্টল আছে। সো আমার যদি কোনো এক্সটেনশন থাকে সেইটার পার্সপেক্টিভ থেকে বা অ্যাডস থাকে সেটার পার্সপেক্টিভে স্পিড কী হবে আর অ্যাড ছাড়া কি স্পিড হবে সেইটাকে ডিফাইন করে দেওয়া, যে সেইটাকে আমি হচ্ছে কি করতে চাই না। আর একটা আছে অ্যানোনিমাস ইউজার এজেন্ট, এটা হচ্ছে সম্ভবত এনাবেল দ্য অপশন টু রিমুভ দ্য ট্যাগ ইন দ্য ব্রাউজার ইউজার এজেন্ট স্ট্রিক্ট। এটা হচ্ছে কিছুই না, ওদের একটা হচ্ছে গিয়া এক্সটেনশন যেটা আপনি এজেন্ট হিসেবে রাখতে চান কি রাখতে চান না। সো এখানে আরও কিছু অ্যাডভান্স অপশন আছে, বাট এখানে যেমন এইগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না কারণ হচ্ছে আমরা ফ্রি ভার্সনে আছি। বাট এখানে আপনি হচ্ছে গিয়ে লেটসে আপনি একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে চান, ওয়েবসাইটের লগ ইন পেজে কিছু ইউজার নেম পাসওয়ার্ড চাই, আপনি কোনো একটা পোর্টাল অ্যাক্সেস করতেছেন, তো আপনি চাইলে এখানে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলে সেই ইউজার নেম পাসওয়ার্ড বসায়ে ওয়েবসাইটে ঢুকে আপনাকে ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করে দিতে পারবে। কারণ সব ওয়েবসাইট তো আর এরকম স্ট্যাটিক ওয়েবসাইট, মানে হচ্ছে গিয়ে কি সিম্পল হচ্ছে হোম পেজ নাই, কোথাও লগ ইন করে আপনাকে অ্যানালাইসিস করতে হবে ওয়েবসাইটের ভিতরে কী অবস্থা। সো সেই জিনিসগুলা কোন কোন ইউরাল সে অ্যাক্সেস করবে, কোন ইউরাল কিছু ব্লক করবে, কোনো কুকিজ থাকবে কি না, অনেক সময় অনেক ফর্ম থাকে যেখানে অনেক কিছু ফিল আপ করে এরপর অ্যানালাইসিস করতে হবে ওয়েবসাইটের স্পিডের কী অবস্থা। সো সেই কুকিজগুলো আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। সো এরকম আরও অনেক অপশন আছে, এগুলোকে আপনার একটু হচ্ছে ফাইন্ড আউট করেন বা এক্সপিরিয়েন্স আছে কি এগুলো একটু দেখেন। সো আমরা একটু সিম্পলি অ্যানালাইসিস একটু ক্লিক করি, আমাদের ক্লাসটা লম্বা হয়ে যাইতেছে, আমরা একটু অ্যানালাইসিস ক্লিক করি। সো অ্যানালাইসিস ক্লিক করলে সে অ্যানালাইসিস করা শুরু করছে, ওয়েবসাইটের নাম daraz.com.bd। সে এখানে বলতেছে আমি হচ্ছে ইউএসএর সার্ভার ইউজ করছি এবং ক্রোম ব্রাউজার ইউজ করে আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। সো স্লাইডটা আমরা আপনাদেরকে ওই যে আমাদের ড্রাইভের ভিতরে দিয়ে দিব, ড্রাইভের লিঙ্ক আপনাদের কাছে আছে। সো আমি যদি এমএসসি ওয়েবসাইটে যাই, সে লোড হোক আর কি, লোড হচ্ছে এখন, রিপোর্ট জেনারেট হবে। সো এখানে আমরা সম্ভবত বুকমার্ক করে দিছি এখানে, স্যার পিন পোস্ট করে যে পিন পোস্ট, এই যে ড্রাইভের ভিতরে গেলে এখানে অ্যাডভান্স ইনফরমেশন সিকিউরিটির ভিতরে, সরি এটা মনে হয় অ্যাডভান্স ইনফরমেশন সিকিউরিটি, ওকে অ্যাডভান্স ইনফরমেশন সিকিউরিটির ভিতরে এই যে এখানে স্লাইডের ভিতরে আমি এই স্লাইডটা দিয়ে দিছি। সো মিড টার্ম মোটামুটি মনে হয় আমরা এই 3টা স্লাইডের উপরে নিব, এর বেশি আর আমাদের পড়ানো বা দেখানো সম্ভব না। আচ্ছা আমাদের রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। সো এখন দেখেন, সো সে পারফরমেন্সের কথা বলছে 33 ইজ ভ্যারি ব্যাড পারফরমেন্স। আমরা একটু পাশাপাশি মনে করেন আমি একটা সিম্পল একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন, মনে করেন কী হতে পারে, আচ্ছা এই মনে করেন BDOS24, সেম ওয়েবসাইটটাকে আমরা এখানে, এটা তো অনেক ইমেজ, আরও সিম্পল কী হইতে পারে, আরও সিম্পল হইতে পারে মনে করেন কী হতে পারে, মনে করেন হচ্ছে আই স্মার্ট ব্রডব্যান্ড, মনে করেন এই ওয়েবসাইটটার কথা চিন্তা করি, এই ওয়েবসাইটটাকে কপি করি এবং এই ওয়েবসাইটটাকেও আমরা এই পাশাপাশি টেস্টে চালাই দিই, এই ওয়েবসাইটটার অবস্থা কী, সেইটাকে সে অ্যানালাইসিস করব। সো পারফরমেন্স অবস্থা খুবই খারাপ এবং সে আমাকে বলতেছে এই যে সে TBT, হ্যাঁ, বা LCP, যে জিনিসগুলো আমরা একটু আগে স্লাইডের ভিতরে দেখে আসছি, CLS, সেগুলোর ভ্যালুগুলোকে সে বলতে, দ্য পারফরমেন্স স্কোর ইজ এসেন্সিয়ালি ইয়োর লাইট হাউস পারফরমেন্স স্কোর অ্যান্ড ক্যাপাসিটি টু GTA ম্যাট্রিক্স উইথ আওয়ার কাস্টমার অ্যানালাইসিস। এটার অবস্থা দেখেন খুবই খারাপ। সো ভালো কোনটা, ভালো হচ্ছে গিয়ে কি এই ক্যাটাগরির ভিতরে আসলে সে হচ্ছে গিয়ে ভালো পারফর্ম করবে। স্ট্রাকচার 78%, LCP ভ্যালু 3.7, LCP ভ্যালু কত হলে ভালো হয়, সে বলতে চাচ্ছে গিয়ে কি LCP ভ্যালু 1.2 সেকেন্ড অর লেস, এটা কম হলে ভালো হয়, এটা এখানে ভালো নাই। এরপর আমরা হচ্ছে গিয়ে TBT দেখি, সে বলতে চাচ্ছে কি 150 মিলি সেকেন্ড বা তার কম, তার মানে এটা ঠিক আছে আর কি, কমই আছে। আর CLS 0.1 থেকে কম হইতে হবে এবং সেটাও ঠিক আছে আর কি। CLS মিনস হচ্ছে কি আমরা একটু কি দেখে আসছিলাম মনে হয়। সো আপনি একটু অ্যানালাইসিস করে নিন।
দেখেন এখানে দেখেন এই ওয়েবসাইটের পারফরমেন্স ভালো। কেন ভালো? কারণ স্যার এই ওয়েবসাইটে কিছু নাই। হ্যাঁ, এটা খুবই খালি একটা ওয়েবসাইট। এখন যখন আপনার যত আছে গিয়ে কি আপনি এখানে হাই রেজলিউশন হবে তখন হচ্ছে কি পারফরমেন্স ড্রপ করবে ডেফিনেটলি। এখন এটা তো ই কমার্স সাইট, এটা মার্কেটিং অন্যভাবে করে আর কি। তো যাই হোক, স্ট্রাকচার কি 95%, অথচ এর স্ট্রাকচারের অবস্থা কিন্তু খুবই খারাপ। এর স্ট্রাকচার খারাপ হওয়ার কারণ এখানে আমি ওয়েবসাইট আপনাদেরকে দেখাইছি, কারণ ই কমার্স সাইটগুলোর কোনো স্ট্রাকচার থাকে না। হ্যাঁ, ওকে হচ্ছে কি অনেকভাবে জিনিসগুলোকে প্রমোট করতে হয়, অনেক আছে কি। আচ্ছা, এটা টিভিটি অবস্থা কিন্তু আবার হচ্ছে কি একটু খারাপ। না, টিভিটি ভালো, ঠিক আছে, সরি, টিভিটি ঠিক আছে, এলসিপিও হচ্ছে কি একটু খারাপ আর কি। সরি, এইটার এইটার টিভিটির অবস্থা ভালো আছে, টিভিটিও ভালো আছে। এলসিপি এলসিপিটা একটু খারাপ বা একটু বেশি আছে, 1.2 এর নিচে থাকলে ভালো হয় আর কি। বাট পারফরমেন্স এবং স্ট্রাকচার ইজ গুড। এবং এখানে যদি আমরা নিচে আসি, এখানে দেখেন আরও কিছু অপশন আছে পারফরমেন্স। এটা যদি আমরা পারফরমেন্সে আসতাম, তাহলে এই যে পারফরমেন্সের ভিতরে যে ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট বা এফসিপি, যে জিনিসগুলো এই যে আমরা স্লাইডের ভিতরে মাত্রই দেখে আসছি, এফসিপি টেফসিপি, সো যে যে টার্মগুলো আমরা অলরেডি শিখে আসছি বা জেনে আসছি জিনিসগুলো কী আর কি। এই যে টিএফটি, এলসিপি, হ্যাঁ, এই জিনিসগুলো আর কি। এরপর সিডিএন। সো এই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কি এর ভ্যালুগুলো আছে। আপনি প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে গিয়া অ্যানালাইসিস করবেন, বিভিন্ন বিভিন্ন ধরনের ফ্যাক্টর। এই যে টিটিএফ এর ভ্যালু এখানে দেওয়া আছে, এবং এখানে এই যে হট সাইন যদি ক্লিক করি, সে আমাকে বলতেছে যে দিস ইজ টোটাল অ্যামাউন্ট অফ টাইম ফ্রম দ্য স্টার্ট অফ দ্য রিকোয়েস্ট হোয়েন দ্য ফার্স্ট বাইট ইজ রেসপন্স, এবং সেটা হচ্ছে 1.6। সো এই ভ্যালুগুলোকে অ্যানালাইসিস আপনাকে করতে হবে। বিভিন্ন ধরনের আছে কি স্ট্রাকচারের বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। প্রত্যেকটা রিপোর্ট, যেমন প্রত্যেকটা স্ক্রিপ্ট কীভাবে কাজ করতেছে, প্রত্যেকটা লিঙ্ক সেখানে কীভাবে কাজ করতেছে, সেটার ভিতরে ভালো কোনটা আছে, কোনটার অবস্থা খারাপ, কোনটা হচ্ছে গিয়া মানে আমাকে কাজ করতে হবে, সেই জিনিসগুলোকে অ্যানালিসিস করে অনেক ইনফরমেশন আছে, যেগুলোর ভিতরে অনেক কিছু হয়তো আমার মাথায়ও নেই বা আমিও অনেক কিছু। এবং স্পেশাল সে স্টেমেলের কী অবস্থা, রিপোর্টটা সে যেখানে আমাকে দেখাচ্ছে, জাভা স্ক্রিপ্টের কী অবস্থা, সিএসএস এর কী অবস্থা, ইমেজের কী অবস্থা। এখানে দেখেন, এখানে ইমেজের কত লম্বা একটা রিপোর্ট, কিন্তু এখানে অনেক ইমেজ। সেম জিনিসটা যদি আমরা এই ওয়েবসাইটে দেখি, এইখানে যদি আমরা হচ্ছে গিয়া কয়টা স্ট্রাকচার, এইখানে যদি ইমেজ দেখি, এখানে দেখেন ইমেজ অল্প কয়টা, কারণ ওয়েবসাইটের ভিতরে ইমেজ নাই। সো ভিডিওস যদি ক্লিক করি, এখানে মনে হয় ভিডিও নাই, মনে হয়। আচ্ছা, ভিডিও নাই। এই ধরনের অনেক ধরনের ফন্ট কীভাবে পরিমাণ হচ্ছে, ফন্টের কার্ভের কী অবস্থা, এটাকে আমরা বলি যে ওয়াটারফল। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে আছে, ভিডিও স্টিটিউস, এখানে ভিডিও নাই আর কি। সো এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে করে আপনাকে বলতে হবে যে হাউ এ গুড ওয়েবসাইট বা এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলোর কী অবস্থা। এবং সেম কাজগুলি আরও অনেক ধরনের পেইড টুল আছে, সেগুলো দিয়েও করা যায়। বাট গ্লোবালি খুব পপুলার একটা সাইট হচ্ছে জিটি ম্যাট্রিক্স। আর আরেকটা টুলের কথা আমি বললাম, যেটা আপনার একটু হচ্ছে কি এক্সারসাইজ করবেন। সো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আমরা আমাদের মিড এক্সাম নিব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।